আমার নাম মোহাম্মদ মানিক। মানিক, বয়স কত মানিকের? আমার বয়স হলো বর্তমান 23 বছর। 23 বছর চলতেছে। মানিক, বলেন কি বলার আছে, কি বিষয়ে কথা বলতে চান? বিস্তারিত ছোটবেলা থেকে শুরু করেন। হ্যাঁ। জি, গ্রামে ছোট থেকে বড় হই। হুম। ওইখানে আমাদের ফ্যামিলি সবাই থাকেন, বাইরে কেউ থাকতেন না, আচ্ছা। সবাই একসাথে থাকতাম। তো ফ্যামিলি সবার ছোট আমি, 3 ভাই 1 বোন, সবার ছোট আমি। জি। তাহলে ছোটবেলা থেকে মনে করেন বাবা কি করতো? হ্যাঁ, বাবা কৃষি কাজ করতেন। আচ্ছা। ধরেন 2-4-5টা গরু বাছুর ছিল, ওকে। এগুলো আমি দেখশন করতাম, ঘাস টাস কাটতাম, সেবা যত্ন করতাম। কিন্তু এক সময় দেখা গেলো কি আমি কাজকে অবহেলা করতাম, ঠিক মতো করতাম না কোনো কিছু। মানে বাবার যে জিনিস করা দরকার, ক্ষেত খামার, এইগুলো আমি অবহেলা করি। ওকে। তারপর তাহলে এক পর্যায়ে দেখা গেলো কোনো কিছু করি না, দুষ্টামি করি। তারপর বাবা এক জায়গায় চাকরি দেয়, তারপর চাকরি করতে পারি না, 1 সপ্তাহ পর চাকরি ছেড়ে দিই। এভাবে অনেক জায়গায় চাকরি দেয়। এটা কি চাকরি বলতে কি খুব ছোট বয়স? এটা হ্যাঁ হ্যাঁ, বয়স বলতে কত বছর বয়স ছিল? তখন 10-11। 10-11, মানে লেখাপড়া করায় নাই? জি না, লেখাপড়া আমি করি নাই, ওকে। ওনারা অনেক চেষ্টা করছেন। ওকে। লেখাপড়ার প্রতি আমার কোনো মন ছিল না, যে কারণে এটা করতে পারিনি। ওকে। তারপর আমি এক জায়গা থেকে আরেক জায়গায় আসে পড়ি, থাকতে পারি না। ফ্যামিলি ছেড়ে, মানে মূল বিষয় হলো ফ্যামিলি ছেড়ে আমি থাকতে পারি না কোনো জায়গায়। এই কারণে কোনো জায়গা দিলে থাকতে পারি না। তারপর ওখান থেকে বাড়িতে চলে যাই। আবার 1 সপ্তাহ পর আবার আমাদের বাজারে এক দোকানে দেয়, আবার চলে আসি, থাকতে পারি না। জি। এভাবে কাটে। তারপর আস্তে আস্তে ফ্যামিলিতে থাকি, আর বাইরে কোনো জায়গা দেয় না, যেটা থাকতে পারি না। তারপর এক পর্যায়ে এভাবে থাকতে থাকি 2-4-5 বছর পরে মনে করেন ইলেকট্রিকের কাজ শিখি আমি। আমার এক বন্ধু, ও কাজ করতো ইলেকট্রিকের। জি। তো ওকে বলছি আমাকে কাজটা শেখাও বন্ধু। ও আমাকে অনেকটা হেল্প করছে, কাজটা শিখলাম। তারপর শেখার পরে অনেকদিন হেল্পার হিসেবে করলাম। টুকটাক গ্রাম অঞ্চলে ইলেকট্রিকের কাজ আমি করতে পারি, পুরোপুরি শিখি নাই। ওকে। তারপর এক পর্যায়ে দেখা গেলো আমি চাইছি, আমার প্ল্যান হলো আমি এই ইলেকট্রিকের আমি একটা মাথা হয়ে যাব, মানে একটা বড় ধরনের আমি পর্যায়ে চলে যাব এভাবে। তারপর আমি চাইছি কোম্পানিতে কোনো কাজ করতে। তারপর কোম্পানিতে করি, কিছুদিন করি, মাসেক। তারপর কোম্পানিতে টাকা পয়সা খুব ঝামেলা হয়, ওইখান থেকে চলে আসি, আবার বাড়িতে যাই। যাওয়ার পরে আবার বন্ধুকে ফোন দিলাম, তারপর বন্ধু আবার ওর কোম্পানিতে না ঢুকাই দিল। কাজ করলাম, কাজ মোটামুটি শিখলাম। এই যে কোম্পানিতে ঢুকাই দিল, মানে ওই কোম্পানিতে আপনার কাজ কি ছিল? আমার কাজ ছিল, তখন তো আমি হেল্পার হিসেবে ছিলাম। ইলেকট্রিকের যে আপনার যে দায়িত্ব একটা আছে, আলাদা একটা দায়িত্ব, ওই দায়িত্ব ছিল আমার। ধরেন বোর্ড সুইচ, আপনার অনেক ধরনের ইলেকট্রিকের কাজ করতেন? জি জি। আচ্ছা, বয়স কত তখন আপনার? তখন হ্যাঁ, তখন আমার বয়স প্রায় 18। আচ্ছা, বলেন তারপর। তারপর এক পর্যায়ে আমি ওইদিকে অনেকদিন কাজ করি, প্রায় 5-6 মাস কাজ করি। আমার মোটামুটিভাবে একটা অভিজ্ঞতা হয়ে যায়, অনেকটা আমার আগ্রহ আছে। আমার যে সিনিয়র উস্তাদ, উনি বলছেন যে তোমার মানে খুব একটা আছে, আগ্রহ আছে এই বিষয়ে, তুমি শিখতে পারবা। তখন আমি কাজ করি। তারপর 6 মাস পরে আবার ঈদ আসে, ঈদের আগে বাড়িতে চলে যাই। আচ্ছা। টাকা পয়সা নেই, এরপরে আর কোম্পানিতে আমি আসি নাই। এই যে কাজের প্রতি আমার একটা অবহেলা। আচ্ছা। আসার পরে এভাবে বাড়িতে 1-2 বছর আরো এভাবে কাটাই ফ্যামিলি নিয়ে। তখন এই যে বাবার গরু বাছুর ছিল, ক্ষেত কলা একটু টুকটাক করি। এভাবে করতে করতে কিছুদিন চলে যায়। তারপর হঠাৎ করে আমাকে আমার বাবা মা উনি পরামর্শ করে আমাকে জামাতো পাঠাই দেন, তাবলিগ। জি, তাবলিগে 3 দিনের জন্য, যে চলে যাও, চিল্লা দাও। হ্যাঁ, চিল্লা দাও, একটু ভালো হইতে পারবা, দিনের পথে আসো। তারপর আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড ওদের কিনে জামাতে যাই। যাওয়ার পর 3 দিন পরে বাড়িতে চলে আসি। আসার পরে ফ্যামিলিতে শুনি, আমি তো 3 দিন ছিলাম না, কিছু জানি না ফ্যামিলির ব্যাপারে। তারপর শুনি আমার যে বড় 2 ভাই, বউ, ভাবি, ওনারা আলোচনা করতেছেন, কথা বলতেছেন প্রতিবেশী মহিলাদের সাথে আমার বিয়ের বিষয় নিয়ে। তখন আমি তো বুঝতে পারি নাই। তখন আমাকে অনেকে মজা করে বলে যে তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। আমি কিছু না, এরকম মজা করো নাকি, বিয়ে করবো আমি আরো 4-5 বছর পরে, এখন আমার কিছুই করি নাই। ভবিষ্যৎ যে জিনিসটা, ওটা আমি করি নাই এখনো, এই বিষয়। তারপর এক পর্যায়ে দেখা গেল 2-4-5 দিন গেলে পরে আমার ফ্যামিলি থেকে আমার ভাই, ওনারা বলতেছেন, মা বাবা,
যে আমার মা বলতেছেন আমি তো বয়স হয়ে গেছে বাবা, দেখো তুমি হুম আমার অনেক বয়স হয়ে গেছে, আর বিশেষ করে হলো তোমার 2 ভাই বউ যে ওনাদের সংসার নিয়ে ঝামেলা আছে, হুম প্রত্যেকজনের পোলাপান আছে 2টা 3টা করে, হুম তাহলে আমার আলাদা একটা সেবা যত্ন আছে, হুম যে এক পর্যায়ে তখন আমি নিজের কাপড়গুলো ধুতে পারি না, হুম আমার পিছিয়ে একজন লোক দরকার। হয়তো গরিবের ফ্যামিলি সন্তান নিতে পারি, হুম কিন্তু চলাফেরাটা একটু অন্য টাইপের। হুম তাহলে মা বলতেছেন এখন তো আমার বয়স হয়ে গেছে, এখন আমি রান্না বাড়া কত কিছু আছে এগুলা পারি না। মানে ঘরে একটা বউ নিয়ে আসো। জি, তোমার জন্য আমরা একটা বউ দেখছি, এখন তুমি কি বলো? তখন আমি হঠাৎ করে সরাসরি তো মা বাবার সামনে এরকম কথা বলা ঠিক না, বলতেও পারি না। হুম তখন কিছু না বললে আমি চলে গেছি, আমি কিছু আমার ভাবতে দাও, দেখি কি হয়। তারপর বাবার এদিকে আমি দেখলাম কিছু নাই, হুম যে জায়গায় আমার জন্ম দিয়েছেন আমাকে মা, ওই মা যখন কথাটা বলছেন, হুম তাহলে অবশ্যই এটা ভালোর জন্যই বলছেন, সন্তানের খারাপ কোনো সময় চায় না। হুম তারপর আমি বলছি মা আমার তো ভবিষ্যৎ যে জিনিসটা এটা কিছুই করি নাই এখনো, রাইট 2-4-5 বছর পরে লইলে তো ভালো হয়। তখন মা বলতেছেন, সবাই বলতেছেন যে এলাকার যুগের এখন সিস্টেম ভালো না, হুম এখন ছেলে মেয়ে কত ধরনের ঘটনা হইতেছে, খুব রিস্ক, তোমার বয়স হয়ে গেছে এখন, আর এখন বর্তমানে এই বয়সে ছেলেরাকে মা বাবা একমাত্র তাদের দায়িত্ব শেষ করে দিতে হবে। হুম তারপর এক পর্যায়ে এভাবে গল্প করতে 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 আমার বিয়ে শাদী ওনার হাতে দিয়ে দিছি, বুঝছি তোমরা যেটা ভালো মনে করো ওইটাই করো। মানে বাপ মাকে বলছেন এটা? জি হুম কত সালের গল্প এটা? হ্যাঁ, এটা 2019 সালের গল্প। 19? হ্যাঁ। জি, তারপর মা বাবার কাছে আমি ছেড়ে দিছি এই বিষয়টা। হুম তাহলে ওনারা পরামর্শ নিয়ে আমার পার্শ্ববর্তী এলাকা, আমরা হলাম 1 নম্বর ইউনিয়ন, ওইটাও 1 নম্বর ইউনিয়ন, কিন্তু ওয়ার্ড 2টা, আচ্ছা পার্শ্ববর্তী এলাকা। ওকে ওইদিকে একটা মেয়ে দেখছেন, সম্বন্ধ দেখছেন, দেখার পরে মেয়ে আমার বোনই হয় হুম এই হিসাবে, হুম মানে হিসাব মিলে, সম্পর্কের দিক থেকে? জি সম্পর্ক দিক দিয়ে হিসাব খুব একটা মিলে। হুম তারপর আমার মা ভাই বাবা ওনারা গেছেন মেয়ের বাড়িতে, গিয়ে দেখছেন, হুম ওইটাও আমি নিজেও পুরোপুরি জানি না, তারপরে বলছেন। হুম যাওয়ার পরে ওনারা মেয়ে দেখছেন, ওনাদের যে আমার শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা হুম খুবই দুর্বল, বিশেষ করে আমরা তো দুর্বল, মানে আমাদের থেকে অনেকটা দুর্বল, হুম এলাকার প্রতি তারা মানে খুবই একটা বেশি দুর্বল। মানে শুধু একমাত্র আমার মা একটা কথা বলছেন যে আমি চাই আমার ফ্যামিলি সবাই ছোট ছেলে, আচ্ছা আদরের ছেলে, আর বিশেষ করে আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মনে করেন রোজা নমাজ সবকিছু, এদিক দিয়ে আমার মা একটু হুম অন্যরকম। ধার্মিক? হ্যাঁ, তারপর আমার মা বলছেন আমি চাই আমার মেয়েটা, যে আমার ছেলের বউটা হবে মানে পর্দাশী, পর্দা করবে, সম্মান জানবে, ঘরের বউ হয়ে থাকবে, সম্মান দিতে জানবে, আর মেয়েটাকে চাই মেয়েটা হয়তো ভালো। হুম তা আমরা মেয়ে দেখছি, দেখে পছন্দ হয়েছে, মেয়ে কোরআন শরীফ পড়ে, বাংলা পড়া আছে, ব্যবহার ভালো, হুম সব দিক দিয়ে ঠিক আছে। বিশেষ করে তোমার যে আর্থিক অবস্থা এগুলো তোমার দেখে লাভ নেই, হুম তুমি তো বাবা বউ কিনে থাকবে, ওকে দেখে বিয়ে করো, আমরা ওকে দেখে পছন্দ হয়েছে, হুম এখন তোমার কিছু বলার আছে নাকি বলো। আচ্ছা। আমি বলছি মা জীবনের তো একটা শেষ, বিয়ে শাদী জন্ম মৃত্যু একবারই হয়, হুম আমার তো বন্ধু বান্ধব আছে, ওদেরকে নিয়ে একবার আমি যাই, গিয়ে একটু দেখতে চাই। হুম তারপর বললো সমস্যা নেই, তুমি যেহেতু বিয়ে করবা তোমার দেখার অধিকার আছে, তুমি যাও গিয়ে দেখতে পারো। হুম তারপর আমি একটা বাইক নিয়ে আমার বন্ধু বান্ধব নিয়ে একদিন যাই। হুম যাওয়ার পরে বিশেষ করে আমি মা যেটা বলছেন অর্থনৈতিক হুম আর্থিক অবস্থা এগুলো দেখার কোনো প্রয়োজন নেই, যে ঘর বাড়ি মনে করুন ওইটাও নাই, হুম বিশেষ করে বস্তিতে যেভাবে মানুষ বসবাস করে হুম এরকমই। তখন আমি মার কথাটা আমার মনে পড়ে গেছে, মা তো বলছিলেন কথাটা, হুম যে তখন আমি যাই, যাওয়ার পরে ওনারা মেয়েকে সামনে আনেন, আমি দেখলে পরে মেয়েকে দেখে আমার পছন্দ হয়, হুম হুম ওরা দেখে আমার পছন্দ হয়েছে। তারপর আমি বলছি চলে যাই, হুম দেখা হয়ে গেছে। তারপর আমি চলে আসি বাড়িতে, হুম আসার পরে আমার কাছ থেকে মানে ট্রিটমেন্ট নিতে চাইতেছে ফ্যামিলি, হুম যে কি। তখন আমি একবার ভাবতেছি যে বউ কিনে তো থাকবো ঠিক আছে সারা জীবন, আমি তো শ্বশুর বাড়িতে পড়ে থাকবো না। তারপরও মন মানতেছে না, কারণ আমি তো শ্বশুর বাড়ির মনে একটা আছে, মানুষের একটা আশা ভরসা করে, হুম যে আমি একটা বিপদে পড়লে শ্বশুর বাড়ি থেকে এটা চাবো এটা Support চাবো, হবে, হ্যাঁ। সাপোর্ট, যে কারণে আমি সাপোর্ট, এরকম কিছুই নাই জি শ্বশুরের? সাপোর্ট বলতে কিছু নেই ওনারা ফ্যামিলিতে। আমি যে বিয়ে করি হুম
ওই বউ ফ্যামিলিতে সবাই বড়। হুম ওর বয়স যখন 14 বছর তখন আমি বিয়ে করি। হুম ফ্যামিলিতে ওই বড়, আরো ওর 3টা বোন আছে, হুম ওরা আরো 3 বোন আছে, 3 ভাই আছে। ফ্যামিলিতে সবার বড়। আচ্ছা আর যারা আছে এখনো ছোট ছোট বাচ্চা ফ্যামিলিতে, এই কারণে মানে সবার বড় তো, মানে প্রথম মেয়েকে আমি বিয়ে করি। হুম এক পর্যায়ে আমার দিকে পছন্দ হয়েছে, তারপর বলছি জীবনে মানুষের তো দুদিনের দিন দেখি, মানে ওর তিনি দিক আজকে আছে কালকে নাই। আচ্ছা, আমার মেয়েকে দেখে পছন্দ হয়েছে, ও যদি ভালো থাকে, মা বাবাও দেখছেন, ওইটা অবশ্যই ভালো হয়। তারপর আমি ডিসিশন দিয়ে ফেলেছি বাবা মাকে, হ্যাঁ তোমরা দেখো যেটা ভালো মনে করো ওইটাই। তারপর ওনারা এক পর্যায়ে যে শ্বশুর বাড়ি থেকে হুম যে একটা চাপ দিছে, কিরকম চাপ, মানে আমরা যে দেখছি আমরা কেন এটা জানাইতেছি না হুম বিয়ের ব্যাপারে, হুম খুব একটা চাপ দিয়ে ফেলেছে আমাদেরকে। হুম তারপর আমরা বলছি দেখো জীবনের একটা জিনিস বিয়ে শাদী, ওইটা তো ভাববা চিন্তা করতে হবে, হুম হঠাৎ করে তো আর কোনোভাবে হয় না এটা। হুম তারপর আমার বাইকে বাবাকে বাজারে পাইলে পরে আমার শ্বশুরে অন্য এলাকার মানুষ বলে কি আমরা জানান তারিখ কবে কি করবেন। হুম তারপর আমার একটা চাচাতো ভাইয়ের কফি হাউস আছে বাজারে, ওই দোকানে বসেই শ্বশুরবাড়ির এলাকার লোক হুম মানে চাইতেছেন দোকানে বসে এটা এই যে বিয়ের সাথে আপনার মেয়েটাকে দেখে পছন্দ হয়েছিল? হ্যাঁ, আমার মেয়ে দেখে পছন্দ ছিল। মেয়েতে কিন্তু শ্বশুরবাড়ির অবস্থা ভালো না। অবস্থার প্রতি আমার বেশি একটা আমি ভালো ছিল না। হুম তারপরেও যে জায়গায় মা বলছেন যে মেয়ে যদি ভালো হয়, মেয়েকে নিয়ে তুমি সুখী হইতে পারো, তো এর থেকে আর কিছু লাগে না। হুম তারপর হ্যাঁ, ওই মার কথাই আমি সবসময় স্মরণ করছি, ওইটা মানে মার কথাই আমি এতটুকু আগাইছি। আর যেহেতু মা আমাকে বলছেন কথাটা নিজে থেকে, বিয়ে শাদীর ব্যাপার না করলে তো মা কষ্ট পাবে, এই জন্য আমি এটা ডিসিশন নিই। হুম তারপরে এক পর্যায়ে একটা দোকানে বসে কফি হাউসে হঠাৎ করে শুনি ওই দোকানেই আপনার বিয়ে শাদীর ডেট, একটা ডেট মানে ওরা চাইতেছে ওইটা দিয়ে ফেলতো। হুম তো ওইটা তো আর আমি জানি না। তারপর বাড়িতে বড় ভাই আসেন, আসলে পরে কইতেছে, হুম চিল্লাচিল্লি করতেছেন যে জীবনে বিয়ে শাদী শেষ বিয়ে, এটা ফ্যামিলিতে তো আর কেউ নাই ছোট, এত তাড়াহুড়ার কি আছে, আমরা একটু ভাবি ইয়ে করি সময়। আর 15 দিন পরে ঈদ, কুরবানি ঈদ, হুম মানে সবাই বলতেছেন যে ঈদটা যাক, ঈদের উপলক্ষে বিয়ে শাদীটা হোক, এটা ভালো হয়। হুম তখন আমার শ্বশুর বাড়ির লোকেরা মানতেছেন না। হুম তখন আমি আপনাদের তো অনেকটা হ্যান্ডসাম ছিলাম, হুম আল্লাহ তাআলা আমার সব কিছু ঠিকঠাক ছিল। এমনিতে হয়তো পড়ালেখার দিক দিয়ে আমি দুর্বল, হুম আর্থিক অবস্থা, কিন্তু এমনিতে আমি অনেক মানুষে আদর করছেন, সম্মান দিছেন। এই জন্য মানে আমাকে একটু মানুষে বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন সবাই। হুম যে কারণে আমার যেই দেখে তারে মায়া লাগে। হুম। যে ওনারা বলতেছেন পরে যদি ছেলেটা অস্বীকার যায়, বিয়ে শাদী না করতে চায়, কারণ ছেলে তো সুন্দর, যে কেউ বিয়ে দিতে রাজি হবে, হুম ওদের ভিতরে ওই সন্দেহ ঢুকে গেছে। আচ্ছা এক পর্যায়ে ওনারা চাপ দিয়ে লাইছে আমাদেরকে, মানে তারিখ দিতে হবে, আচ্ছা ওনারা ঈদ মানবেন না, আচ্ছা ঈদের আগেই বিয়ে শাদী একটা এটা করতে হবে। সমাধান চাচ্ছে। জি। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর নতুন আরও একটি ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm, ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর এখন এক পর্যায়ে আমার বাবা খুব সরল মানুষ ছিল, আগের মানুষ তো
কোনো ঝামেলার মাঝে যেতে চায় না। হুম তো আমার বাবাকে তো বাবা সরল মানুষ, দোকানে বসে রয়েছেন, কপি টুপি খাইতেছে, কথা কথা বলতেছে। এক পর্যায়ে আমার বাবারে ওনারা কিভাবে হুম কি করে মানে বানায় লাইছে। হুম তারপর বাবারে রাজি করাইছে, হুম বলছেন আপনি তারিখ দিন, আপনার ছেলে তো আপনার উপরে যাইতে পারবে না, হুম কারণ আপনি হয়েছেন গার্জিয়ান, আপনার ছেলে তো আপনার কথা ফেলতে পারবে না। তো এক পর্যায়ে ঈদের 15 দিন আগে তারিখ ফেলে দেয় হুম যে শুক্রবারে বিয়ে। তখন বাড়িতে আসার পরে শুনতেছি ফ্যামিলিতে, আমি পাশের রুমে থাকি তো, আলাদা রুম আমার। হুম তে বাবা মা ওনারা ভাবি সবাই কথা বলতেছেন, এক পর্যায়ে আমি কথাগুলো শুনতেছি বিয়ে শাদীর ব্যাপারে, তারিখ ফেলে দেওয়া হয়েছে। তখন আমার অনেকটা কষ্ট লাগছে। হুম আমি বুঝছি বাবা মার কথা মতোই আমি বিয়ে শাদী করতেছি, কিন্তু আমার তো একটা মন মানসিকতা থাকতে হবে। হুম আমার তো ভাই ব্রাদার আছে, আমার তো একটা মন আছে, আমার তো অনেকটা বুঝতে হবে জীবনে যেহেতু আমি একটা বিয়ে করতেছি, ওইটা নিজে ভুল করে কোনো সময় ভুল করা যাবে না, হুম ভুল করলে পস্তাইতে হবে। রাইট তখন ওইটা আমার মাথায় ঢুকে। তখন এক পর্যায়ে আমার জীবনে একটা এলোমেলো শুরু হয়ে যায়, আমি যে ভাববো কোনো ইয়ে করবো, তখন থেকে আমি যদি একটা কথা বলি ফ্যামিলিতে সবাই রাগ হয়ে যায়, কেন তাদের কথা আমি ফেলে দেবো, হুম তাদের কথা আমার মানতে হবে, সাপোর্ট দিতে হবে। ওকে হ্যাঁ, এক পর্যায়ে বাধ্যতামূলক আমার ফ্যামিলিতে কথা বলার কোনো অধিকার নাই, যেহেতু ছোট আমি, না বলার কারণে বাধ্যতামূলক আমার ওইটা মেনে নিতে হয়েছে ওকে বিয়ের ব্যাপারটা। হুম তারপর বলছি আমি কিছুই বলবো না, কিছুই শুনবো না, চোখ দিয়ে দেখবো, কান দিয়ে শুনবো। আর আমার বড় যেহেতু ওনারা মুরব্বী, ওনারা যেটা বলেন ওইটাই। হুম তারপর এক পর্যায়ে শুক্রবার, তারিখটা আমার সঠিক মনে নেই, বিয়ের তারিখ ফেলে দেয়। এর 11 দিন বা 12 দিন পরে কুরবানি ঈদ। আমার অনেকটা আফসোস যে অনেক জায়গায় বাহিরে আমার বন্ধু বান্ধব থাকে, ভাই ব্রাদার থাকে, আত্মীয় স্বজন, ওনারা বাড়িতে আসবেন। হুম আমার খুব শখ ছিল আমি শেষ বিয়ে করতেছি যখন একটু মানে ভালোভাবে করব, যেন একটু খুশি থাকে মন, হুম সবাই জানে। তো ওইটা আর করতে পারিনি, ঈদের আগেই তারিখ ফেলে দে। হুম এর মাধ্যমে আমি ওই মেয়ের সাথে একটু লম্বার নিয়ে যোগাযোগ করি, আমার যে ওয়াইফ, কথাবার্তা বলি। হ্যাঁ, কথাবার্তা ভালোই লাগে অনেকটাই, মোটামুটিভাবে স্কুলও পড়ালেখা করতো সে এলাকাতে। মানে ভাবছি তার কথাবার্তা শুনে তার মেধা শক্তি ভালো, আচার আচরণ সব কিছুই ভালোই হবে, খবরটা আমার ভালোই হবে, খারাপ না। হুম তারপর এক পর্যায়ে আমার একটু মানে কথা বলতে বলতে আমার একটু ভালো লাগে, হুম মানে মনের ভিতরে একটা উৎসাহ জাগে। এভাবে কিছুদিন যায়, তারপরে বিয়ের তো সময় মানে চলে আসছে, বেশি দেরি নেই, কাউকে জানাইতে পারে না কিছু না। এক পর্যায়ে সময় চলে এসে তারপর আমি রেডি হই, সেদিন আমি বিয়ের জন্য প্রস্তুত। শুক্রবারে আমি বউকে আনতে যাব। আচ্ছা তখন যাই গাড়ি টাড়ি নিয়ে, শ্বশুরবাড়ি এলাকা তো পার্শ্ববর্তী এলাকা, কোনো মানে ঝামেলা নেই, মানে এলাকা থেকে আমাদের এলাকা থেকে হাঁটতে গেলেও 5 মিনিট সময় লাগে, খুবই কাছে। তারপর যাই, মানে এক পর্যায়ে শেষে আমি বউকে উঠা নিয়ে আসি বাড়িতে। আচ্ছা আসার পরে তো বিয়ের কাজ বিয়ে শেষে, করলেন কত সালে তাহলে? বিয়ে করে আমি 2019 সালে, 2019 সালে। আজকে থেকে প্রায় 2 বছর হয়। ওকে, মেয়ের বয়স কত ছিল তখন? তখন মেয়ের বয়স ছিল 14 বছর। ওকে তো এখন থেকে প্রায় 2 বছর হয় বিয়ের আমার বয়স। আমি আর বাইরে যাই না, যেহেতু বিয়ে শাদী করছি, বাড়িতে থাকি, এভাবে সময় যায়। তারপর শ্বশুর বাড়ি থেকে লোক আসে, কাছাকাছি তো অনেকে আসে, আসা যাওয়া করে, এভাবে ভালোই 1-1.5 মাস কাটতেছে। সব দিক দিয়ে ভালোই পাইছি আমি, শ্বশুর শাশুড়ি, আচার আচরণ, মানে সবাই বলতেছে এলাকা বিয়ে লইছো খুব ভালো, তোমার শ্বশুর ভালো আছে, শাশুড়ি ভালো আছে, মানে এইভাবে খুব একটা ভালো লাগতেছে। এভাবে যায় কিছুদিন, তারপর কিছুদিন পর আমার যে ওয়াইফ, আমি তো প্রায় 2 মাস হয়ে যায় বিয়ের বয়স, তারপর একটু মানে অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল হয়ে যায়, মানে চাইছি আমি বাইরে যাওয়ার লাগবো আবার কাজ কামের জন্য, কোম্পানি থেকে ফোন আসছে। তারপর এক পর্যায়ে আমি আবার বউকে রেখে আমি বাইরে চলে যাই নেত্রকোনা কোম্পানি কাজে। তারপর কিছুদিন কাজ করি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছি বাড়ি থেকে। তখন আমার ওয়াইফে আমাকে ফোন টোন দেয়, মিস করে, আমিও মিস করি। প্রথম বিয়ে করে তো থাকা যায় না দূরে বেশি, তারপর কথাবার্তা বললে বেশি মায়া লাগে, বাইরে থাকতে পারি না। আচ্ছা এক পর্যায়ে আমার অনেক কষ্ট লাগে, কথা বললেই কষ্ট হয়, থাকতে পারি না ফ্যামিলি ছেড়ে।
তারপর আমার বউ বলতেছে তুমি চলে আসো বাড়িতে, দরকার নাই টাকা পয়সা কোনো কিছু, দরকার দিলে আমরা না খেয়ে থাকবো। হুম তো আমাকে সান্ত্বনা দিল। আমি বলছি দেখো বিয়ে শাদী করছি, সব কিছু দরকার, অর্থনৈতিকটাই দরকার একটু বেশি, টাকা পয়সা, কারণ আমাদের সামনে ভবিষ্যৎ ভবিষ্যৎ আছে তো। তারপর আমি 15 দিন কাজ করার পরে আমি বাড়িতে চলে আসি। আসার পরে এর ভিতরে সে বাড়িতে গেছে, আসা যাওয়া করছে, ওইটা আমি জানি না। হুম ও যে বাবার বাড়িতে গেছে অনেকবার গেছে এই 15-20 দিনের ভিতরে, কিন্তু সেটা আমাকে বলে নাই। আসার পরে খবর পাইছি 2 দিন 3 দিন পরে পরে বাপের বাড়িতে যায়, আসা যাওয়া করে। হুম তারপর আমি তো ভাবছি যা প্রথম প্রথম তো হয়তো একটু মনে পড়ে বেশি হুম ফ্যামিলির বিষয় নিয়ে, এই জন্য যায়, সমস্যা নেই। তখন যে মূল একটা বিষয় এখানে, এখানে তার মনের ভিতরে একটা খুব দুর্বলতা আছে, হুম সেটা আমি খুব পরে জানতে পারি। কিছু কিছু লোকে আমাকে বলে, কিন্তু ওটা আমি বিশ্বাস করি না। কি বলে, আপনি কার মাধ্যমে জানতে পারেন? এরকম ভাবে বললে হবে না, একদম এক্সাক্ট তথ্য লাগবে আমার। হ্যাঁ হ্যাঁ, আমাদের যে প্রতিবেশী মানুষ হুম বা শ্বশুরবাড়ি এলাকার মানুষ, হুম কারণ পার্শ্ববর্তী এলাকায় বিয়ে নিছি তো, এই এলাকার অনেকের সাথে আমার পরিচিত আগের থেকেই। হুম যারা পরিচিত ওনারা আমাকে বলেন যে তোমার বউ তো কি ব্যাপার, তুমি থাকো বাহিরে আর তোমার বউকে বাড়িতে ফেলে চলে যাও, হুম ও তো 2 দিন পরে পরে বাড়িতে যায়, এটা তো ভালো না, বাড়িতে যাওয়া আসা যাওয়া। আমি বলছি ওটা তো আমার ব্যক্তিগত বিষয় ভাই, ওটা আমার ফ্যামিলির বিষয়, আমার ওয়াইফ বাড়িতে যাবে আসবে, সমস্যা কি? তারপর ওরা ওরা আর কিছু বলে না। তারপর আবার কিছুদিন যায়, আমি কোনো জায়গায় চলে গেলে ও বাড়িতে যায়। তারপর আবার এই যে আমাকে ওই লোকগুলা বলে যে এগুলো কিন্তু ভালো না, বেশি বেশি বউকে মানে ছেড়ে দেওয়া, আচ্ছা শাসন করতে হবে। তারপর মানুষের কথা আমি কান দিই না, এটা আমার পার্সোনাল বিষয়। তারপর এক পর্যায়ে আমাকে একজনে আমার কানে কথাটা নিউজ দেয় যে আমার ওয়াইফ নাকি ওদের এলাকার একটা ছেলের সাথে সম্পর্কটা অনেক দিন ধরে, আমাদের যে বিয়ের প্রায় 1-2 বছর আগে থেকে এই সম্পর্ক। হুম যেই ছেলের সাথে সম্পর্ক, ওই ছেলে মানে আমার ওয়াইফকে বিয়ে করতে চাইছিল, প্রস্তাব দিছিল, কিন্তু আমার শ্বশুর মানে ওইটাতে মানে রাজি হয় নাই, আচ্ছা কারণ ছেলে ভালো না, ছেলে নেশাখোর, তার স্বভাব চরিত্র বিষয়টা ভালো না। হুম এই জন্য মানে ছেলেটা খুব ডিস্টার্ব করতো ওকে আচ্ছা বিয়ে করার জন্য। এটাও একটা টর্চারিং করার উপরে, ধরুন স্কুলে গেলে পরে গেটের সামনে দাঁড়ায় থাকতো, ডিস্টার্ব করতো। এক সময় দেখা গেল হাতে ধরে ফেলে, মানে খুব মানে একটু টর্চারিং করে। তারপর ওই বিষয়টা কি আমার ওয়াইফ বিয়ের পরে আমাকে বলে, যে বিষয়টা এখন বলতেছি, হুম যে ওই ছেলে খুব ডিস্টার্ব করতো, মানে চাইছিল ওকে বিয়ে করতো, যে কারণে ওকে মানে বিয়ে করার জন্য তাকে অনেক কিছু মানে জাদুটনা করছে সে, হুম যেন তাকে কেউ বিয়ে না করতে পারে, বিয়ে করলেও যাতে কারো সংসার এটা বেশি দিন টিকবে না, আচ্ছা এরকমভাবে সে একটা সাজায় রাখছে। তারপরে এক পর্যায়ে যখন ওই ছেলের কাছে বিয়ে দিতে রাজি হয় নাই, হুম আমার কাছে বিয়ে দিছে, তখন ওই ছেলে তো এগুলো আপনি জানছেন কার কাছ থেকে? হ্যাঁ আমার শোনা যে- কথা? হ্যাঁ আমার যে শ্বশুরবাড়ি এলাকার লোক, হুম কিছু লোকের সাথে আমার বন্ধু বান্ধব ছিল পরিচিত, যারা সত্য কথা বলেন, হুম ওনাদের কাছ থেকে আমি শুনছি। তখন আমি বিশ্বাসের উপরে হুম আমি প্রমাণও পাইছি। প্রমাণ কি পাইলেন আপনি? প্রমাণ যখন আমাকে একজন একটা কথা বলেন এই বিষয়ে, তখন তো একটা ভিতরে দুর্বলতা আসে। হুম মানে এক ধরনের কোশ্চেন তৈরি হয়। হ্যাঁ, আমার ওয়াইফ এটা কি সত্যি না মিথ্যা, মানুষে বলে এরকম হয়। হুম বাপের বাড়িতে গেলে পরে বলে এই ছেলেদের সাথে আড্ডা মারে, মজা লয়, হুম মানে যা মন চায় তা করে, নিজের স্বাধীনতা, মানে আমার কোনো পারমিশন নেই না, হুম এরকমটা শুনি। শোনার পরে তো আমার খারাপ লাগে মানুষের কাছ থেকে শুনে। তারপর আমি ভাবছি এক পর্যায়ে তো আমার একটা বিষয়টা দেখার দরকার, ফলো করা দরকার। এক পর্যায়ে আমি ওকে বাপের বাড়িতে পাঠাই, যাওয়ার পরে আমি সবার চোখের আড়ালে আমি ফলো করি সে বাড়িতে গেছে। আমি 3 দিনের জন্য বাড়িতে পাঠাইছি, কি করে, কোথায় থাকে, কতটুকু সময় কোথায় কাটায়, আচ্ছা এটা আমি ব্যক্তিগতভাবে ওটা আমি ফলো করি। আমি একটা অন্যরকম ছদ্মবেশে, যেন কেউ না বুঝতে পারে আচ্ছা শ্বশুর বাড়িতে গেছি। আচ্ছা তারপর এক পর্যায়ে আমি অল্প অল্প করে আমি গল্প জানতে পারি যে না, বিষয়টা কিছুটা ম্যাচিং আছে যারা বলছিল। হুম কারণ তার খুব একটা খারাপ নজর ছিল। কিরকম, আমি যে তাকে বিয়ে করছি, হুম আমাদের জীবনে বিয়ে শাদী হয়ে গেছে,
বিয়ে এমন একটা জিনিস, সংসার এমন একটা জিনিস, ওইটা সে তখনও বুঝতে পারে নাই। যে আমি বয়স তো- কত ছিল ওর? তখন ওর বয়স ছিল 14 বছর। ওহো, বয়সটা আচ্ছা। কম ছিল একটু। হুম অনেক কিছু সে মানে মানে সংসারের বিষয়, স্বামীর যে কি সেবা, একটা মর্যাদা, ওইটার প্রতি তার একটা আকর্ষণ নাই। আচ্ছা মানে বিয়ে হয়েছে কিনা তার এটা নিজে মনে হয় মনে নেই, আচ্ছা তার আচ্ছা চলাফেরা দেখে বোঝা যায়। আচ্ছা তারপর আমি এভাবে ফলো করতে থাকি, রাত্রে দিনে যাই আশেপাশে। তারপর এক পর্যায়ে এভাবে আমি দেখতেছি কিছুটা আমার মানে সন্দেহজনক মনে হইতেছে। তারপর ভাবছি, আমি যেটা ভাবছি, আচ্ছা কিছুদিন যাক, দেখি মানুষের ভুল ভুল করে অনেকে করে, অনেক কিছু বয়স কম থাকলে হুম না বোঝার কারণে ঠিক হয়ে যাবে। কারণ সে তো আমার স্ত্রী, এখন তাকে আমি এখন কিছু বলবো না, কারণ সে কষ্ট পাবে বিষয়টা বললে। হুম এটা আমার কাছে থাক, এভাবে আমারটা আমার বুকে চেপে রাখি। আচ্ছা তারপর এভাবে কিছুদিন যায়। তারপর এক পর্যায়ে দেখা গেল সংসারের প্রায় 6 মাস 7 মাস হয়ে যায়। এর ভিতরে আমি বাইরে কোনো জায়গায় যেতে পারি না। 1 নম্বর কারণ, সে বাড়িতে থাকতে চায় বেশিক্ষণ, হুম ওদের বাড়িতে। আমার যে বাড়িটা, ওইটা না একটু খুব সুন্দর বাড়ি, মানে নিরিবিলি, বিশাল বড় বাড়ি। এদিকে মানে যে কোনো আড্ডা, মানে আমোদ ফুর্তি কোনো কিছুর অভাব নেই, সব কিছু আছে। তারপরেও মানে ওর মনে কোনো শান্তি নেই আমাদের বাড়িতে। হুম এক পর্যায়ে ওর বাড়িতে মানে থাকতে চায় বেশি। সেটা কারণ কি আমি বুঝতে পারলাম না। আমি আচ্ছা। বলছি না, বাড়িতে তো এত বেশি বেশি যাওয়া যাবে না, এখন তোমার বিয়ে হয়ে গেছে, আমার পারমিশন নিয়ে তোমার সব কিছু করতে হবে। আচ্ছা আমার যখন মন চায় আমি তোমাকে নিয়ে যাব, তোমার যখন মন চায় আমাকে বলবা, আমি তোমাকে নিয়ে আসবো, একদিন থেকে আবার চলে আসবো। তখন সে ওটা মানবে না। এটা আমার ব্যাপার, আমি আমার বাপের বাড়ির কাছে, আমি যাব আসবো, তুমি বলবা না বলবা কি, তোমার কি বলতে হবে? হুম আমি হাঁটতে গেলে 5 মিনিট লাগবো, তোমাকে আমার বলার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। হুম তখন থেকে আমার মনে খুব ভীষণ একটা দুর্বলতা শুরু হয়ে যায়। আচ্ছা, মানে সন্দেহ তৈরি হয়। জি, হুম কেন আমার ওয়াইফ এত আমার অল্প- কথা শুনতেছে না। জি, আমার কথা শুনতেছে না। তারপর খুব সময়টা খুব কম, আমি বিয়ে সাথে নিছি, এখনো আমরা পুরনো হয় নাই, এখনই আমার উপরে এরকম টর্চারিং। এটা তো এক ধরনের একটা মানসিক মানে দুর্বলতা ঢুকে যায় ভিতরে, হুম টেনশন। তখন আমি কাজেও যেতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না, ঘুমও মানে আমার ঠিকমতো হয় না। হুম আমি শুধু টেনশনে পড়ে গেছি যে আমি তো ওই কথা ভাবতেছি, বাবা মা তো বলছিল মেয়েটা হইলে চলবে ভালো, আর কিছু লাগবে না। যে জায়গায় আমি কোনো অর্থনীতি দেখি নাই, আমি তখন ইচ্ছে করলে আমি ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারতাম, হুম বিশাল ভালো ফ্যামিলিতে আমাকে গাড়ি বাড়ি দিয়ে বিয়ে দিবে। সেটা আমি কেন করি নাই? শুধু বাবা মা বলছে মেয়ে ভালো, ওইটা গরিব হইলেও মন ভালো আছে, সেই কথা রাখতে গিয়ে আমি অন্য দিক দিয়ে তাকাইনি। আজকে কেন আমার জীবনে হঠাৎ করে এলোমেলো শুরু হয়ে গেল? সেই বউ আমার কথা মানবে না, হুম এটা কেন হবে? তখন এক পর্যায়ে আমি এভাবে কিছুদিন বাড়িতে থাকি, আমি কোনো কিছুতেই আমি মানে সফল হইতে পারতেছি না। মানে মনোযোগ দিতে পারছি হ্যাঁ, মানে কোনটা করব, কাজ করব না শুধু ঘুমাবো, মানে আমি বাসা থেকে এক পর্যায়ে আমি বাড়িতে পারি না টেনশনে, হুম কোনো জায়গায় একটা বসবো এরকমও নাই। এভাবে টেনশন টেনশন কিছুদিন যায়। তারপর ও আমাকে আবার বলতেছে আমি বাড়িতে যাব। আমি বলছি বাড়ি থেকে তো কিছুদিন হলে আসলে, এখন তুমি 1 বছরের ভিতরে বাড়িতে যেতে পারবো না। হুম। ওইটা আমি একটু মানে বলছি যেমনি ভয় পায়। আচ্ছা তখন সে ভয় না পেয়ে সে আমাকে আর ধমক মারছে, আমি এখনই যাবো বাড়িতে, তুমি কি আমাকে। হুম তখন বলছি আচ্ছা ঠিক আছে যাও। বাড়িতে যায়, কিন্তু আমার বাড়িতে আসতে চায় না, হুম অনেক দিন হয়ে যায়। হুম তখন আমি শ্বশুর বাড়িতে যাই, আমি নিজে যাই, বিরক্ত হয়ে এক পর্যায়ে জি সে কেন আমার সাথে যোগাযোগ রাখবে না, এতদিন থাকবে তার বাড়িতে জি অসময়ে। হুম তখন আমি ওদিকে যাই, যাওয়ার পরে বলছি চলো বাড়িতে চলে যাবো। ও বলতেছে না, আমি তো বাড়িতে যাবো না, আমি কিছুদিন থাকবো এদিকে। আমি বলছি এটা কার ডিসিশন? হুম বলে আমার কোনো ডিসিশন লাগে না। তখন আমি বলছি তুমি কি আমার সাথে এখন যাবা আমার বাড়িতে, সেটা আমাকে বলো, হ্যাঁ বা না। হুম বলে না, আমি আর কিছুদিন থাকবো এদিকে। আমি বলছি তোমার কি এদিকে কোনো কাজ আছে? না। তারপর আমি এদিকে থাকবো। তারপর আমি বলতেছি আমি কি তোমাকে এদিকে চাকরি দিছি? হুম বলে না। তা কেন তুমি আমার অনুমতি ছাড়া তুমি থাকবা এদিকে, আমার মুখে মুখে বলতেছো? তো এটা আমার ব্যাপার, ব্যক্তিগত বিষয়। হুম তারপর এক পর্যায়ে আমি বলছি তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি নিজে চলে যাব, আচ্ছা তুমি থাকো তোমার মতো, কোনো সমস্যা নেই। আচ্ছা আমারও কাজের একটা চাপ আছে।
যেহেতু যাবে না, তখন আমি একা একাই একটু পানি পর্যন্ত খাই নেই। সেও বলে নাই যে বসো একটু পানি খাও, হুম একটু রেস্ট নাও। তারপর আমিও রাগে, যেহেতু আমার সাথে যাবে না, হুম আমি একা বাড়িতে চলে যাই। যাওয়ার পরে সবাই ভাবছে বউকে নিয়ে যাব, অবাক যে তুমি কালি হাতে কেন? আমি বলছি এমনি। বউ মানে এলাকার মানুষ, আমি বলতেছি এমনি, বউ বাড়িতে আসে কি করবে? হুম আমি তো সবাইকে এটা জানতে দেওয়া যাবে না। হুম আমারটা আমার কষ্ট আমার বুকে রাখছি। বাবা Okay. আমার কাছে বলি নাই ওকে এরকম আচরণ যে আমার সাথে করছে। ওকে বাবা মা বলছে কি তোর বউ আসে নাই? আমি বলছি না মা, ও তো কিছুদিন থাকতে চায়, ও একটু অসুস্থ, হুম থাক কিছুদিন। আচ্ছা তারপর আমি তো থাকতে পারি না, হুম যখন রাত হয় নিজুম খারাপ লাগে। খারাপ লাগে। যত রাত গভীর হয় তখন বিষণ্ণ শুরু হয় জীবনে। খুব স্বাভাবিক। জি। তারপর এক পর্যায়ে আমি তাকে বারবার ফোন দিই, ফোনও রিসিভ করতে চায় না। হুম দেখা গেল সে খুব একটা মারাত্মকভাবে ব্যস্ততার মধ্যে হুম পড়ে গেছে। হুম কিন্তু ব্যস্ততাটা কি সেটা তো আমার জানার দরকার। হুম সে তো ব্যস্ত আমাকে নিয়ে না। মানে আপনাকে পাত্তা দিচ্ছে না সোজা বাংলা। হ্যাঁ, আমাকে পাত্তা দিচ্ছে না। হুম তার মতো সে ব্যস্ততা কেন থাকবে? তারপর যে আমি ফোন দিই যে তুমি চলে আসো বাড়িতে, হুম আমার তো খুব কষ্ট হয় খাওয়া দাওয়া, আম্মা অসুস্থ, আমি নিজেও অসুস্থ, হুম আমার শরীরে শান্তি নেই, তুমি চলে আসো। তুমি চলে আসো, সমস্যা কি আমার বাড়িতে? হুম তখন আমি বলছি তুমি কি আমাকে ঘর জামাই নিবা নাকি বলতেছো? মানে হাসে হাসে বলতেছি হুম আমি তোমার বাড়িতে কেন যাব? তখন সে বলতেছে তুমি ঘর জামাই তো তুমি। ঘর জামাই তো তুমি? হ্যাঁ। আচ্ছা আমি বলছি সেটা আবার কবে হইলাম? এখন থেকে তুমি ঘর জামাই মনে হয় আমার কাছে। হুম তারপর আমি কথাটা মজা করে এটা ফেলে দিলাম। হুম যা বলছে তো বলছি। হুম তারপরে আবার মানে বউ ছাড়া থাকতে পারি না তো, মানে বউয়ের প্রতি আমার এত অল্প সময়ে ভালোবাসা বেশি জমে গেছে, হুম মানে যেটা আমার ফ্যামিলিতেও ছিল না। তাকে ওইটা একমাত্র আল্লাহ তাআলা জানেন এত ভালো আমি কেন বাসছিলাম। এই মেয়েটা কি আপনার প্রথম জীবনে লাভ? জি। ওকে ওই ওই লাভের আগে আমি জীবনে কোনো মেয়ের দিকে তাকাইও নাই, ওইটা জীবনে আচ্ছা। ফার্স্ট। ওকে তারপর? তারপর এক পর্যায়ে যে ভালোবাসাটা বেশি তার প্রতি আমার থাকতে পারি না। হুম দিনেও যেরকম কষ্ট, রাত্রে আরো বেশি কষ্ট। হুম ধরেন মানে বউয়ের হাতের ভাত খাইয়া বা একসাথে থেকে গল্প করে মানে অভ্যাস হয়ে গেছে, তখন এটা ছাড়া থাকা যায় না। আচ্ছা চেষ্টা করলো, তখন আমি ভাবছি যা ওদের বাড়িতে আমি চলে যাই। আচ্ছা তখন এক পর্যায়ে আমি মা বাবাকে বলে চলে গেছি ওদের বাড়িতে। কাজ কাম তো সবই বাতিল তার জন্য, হুম সব ক্যান্সেল। কাজ কেন করবো? কাজ করার তো মন মানসিকতা আমার নেই। হুম তখন ওর বাড়িতে যাই, গেলে পরে ভালো মন্দ জিগাইলে পরে আমি ভালো মন্দ জিজ্ঞেস করতেছি, ও আমাকে জিজ্ঞেস করে নাই তুমি কিভাবে ছিলা, এই যে আমি এতদিন ছিলাম না, তুমি কে তোমাকে রান্না করে খাওয়াইছে, হুম কিভাবে তোমার সময় গেছে, তুমি কি সুস্থ আছো, তার খবর আমার নিতে হচ্ছে। মানে ও আপনারা কিছু জিজ্ঞেস করে না, আপনি না উল্টা না, জিজ্ঞেস করেন? আমি কিভাবে ছিলাম, আমি কি খাইছি নাকি, তার প্রয়োজন নেই কোনো। কিন্তু আমি অবশ্যই তার প্রয়োজন নিতেছি, তুমি যে ছিলা এদিকে তোমার তো কোনো সমস্যা হয় নাই, ঠিকমতো খাওয়া দাওয়া করছো তো, কোনো অভাব তো হয় নাই? বলো না আমি ভালো আছি। তারপর বলছি যে চলো, অনেকদিন তো হয়ে গেছে, এখন বাড়িতে চলো, হুম আমার তো ডিউটি করতে হবে, কাজে যেতে হবে, অনেকদিন হয়ে গেলো কাজে যাই না। হুম আর এখন কাজে না গেলে আমার চাকরিটাও ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু কাজটা আমি খুব কষ্ট করে শিখছি। ইলেকট্রিকের কাজ তো খুব সহজে শেখা যায় না। হুম ওকে বুঝাইতেছি কিন্তু ও বুঝতেছে না। তুমি কাজ করো, যায় সমস্যা কি, আমি তো আছি এদিকে, যখন তুমি বাড়িতে আসবে আমাদের বাড়িতে চলে আসবে। তারপর এক এক পর্যায়ে একটা তর্কাতর্কি হয়ে যায়, আমার শ্বশুর শাশুড়ি মানে তখন এটা শুনে ফেলে, কি হয়েছে জিজ্ঞেস করে। তখন ও বলতেছে আরে দেখো না তোমার জামাই কি বেয়াদব, মানে শ্বশুর বাড়িতে এসে চিল্লাচিল্লি করতেছে, আচ্ছা আচ্ছা বেয়াদবের মতো কথাবার্তা বলতেছে। তখন যে ও একটু বড় গলা কথাবার্তা বলতেছেন, পাশের যে রুম ছিল হুম ফ্যামিলিতে ছিল, ওরা শুনতেছে। এক পর্যায়ে মানে আমাকে ওনারা এর ভিতর থেকে একটা সন্দেহ তৈরি হয়ে যায়, হুম মানে ওরা কি ব্যাপারে তো তাড়াতাড়ি কিছুদিন হলো বিয়ে হয়েছে, জামাই মানুষ, এখনই কেন এরকম করছে? চিল্লা চিল্লি হচ্ছে এইদিকে। হুম তারপর আমি তো কিছু অন্যায় করি নাই, মানে আমাকে ফাঁসাই দিছে, আমি বেয়াদব, আমি তার খোঁজ খবর নেই না। সে বলতেছে আমি তার খোঁজ খবর নেই না, সে যে তার বাড়িতে আসছে, এক পর্যায়ে এরকম কথা বলতেছেন। তারপর আমি কিছু বলি না, আমার কারণ বলার মতো কোনো ভাষা নেই। ভাষা আমি মানে যে ভাষাটা ছিল তখন এটা হারাই ফেলাই ভাষা।
হুম মানে শুধু কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি, আর শুধু উপরওয়ালার কাছে আমি মানে প্রার্থনা করি যে তুমি আমাকে সুন্দর একটা জীবন দাও, আমার বউর মাথা তুমি ঠান্ডা করে দাও, যেন সমস্যা কোনো না হয়। হুম অনেক আশা করে তাকে বিয়ে করছি। তারপর এক পর্যায়ে এভাবে কিছুদিন যায়, তখন দেখা গেল জানেন মানে ওর কাছে আমি দুর্বল, কিন্তু কেন সেটা আমি নিজে জানি না। অথচ আমি কোনো দিক দিয়ে দুর্বল না, হুম মানে তার আচরণে আমি যদি দুর্বল না হই তার কাছে, তাহলে সে আমার ফ্যামিলিতে থাকবে না। এই পরিস্থিতি শুরু হয়। হুম হুম তখন মানে একটা আছে না যে ফ্যামিলিতে অনেকেরই মানে স্ত্রীর কথা চলতে হয়, হুম ওঠার কথা বলে উঠতে হয়, বসার কথা বললে বসতে হয়, সেটা শুরু হয়ে যায়। তখন আমি অনেক সময় সেটা ভাবি একা একা, হুম এটা কি শুরু হয়ে গেল। এক পর্যায়ে আমি তখন তো আর কারো কাছে কিন্তু বলতে পারি না, কারণ এটা তো বলার মতো বিষয় না। এটা হুম আমারটা আমি আমার বুকে চেপে রাখি, কারো কাছে বলতে পারি না, আর কেউ বুঝতেও চায় না, এটা হুম বুঝতে পারেও না, কারণ সে এরকম সময় করে যেন কেউ না দেখে, কেউ না বুঝে, হুম শুধু আমাকে আঘাত দিয়ে। তারপর এক পর্যায়ে আমি বলছি অনেকদিন হয়ে গেছে, ফ্যামিলি তো অভাব শুরু হয়, কারণ অর্থনীতি তো দুর্বল আমাদের। হুম এক সময় ছিল সেটা নষ্ট হয়ে যায়, তখন আবার বাহিরে যাই, হুম ওকে বুঝাই যে তুমি ভালো থাকো, আমি এক সপ্তাহ পর পর আসবো তোমার সাথে দেখা বাইরে করবো। যাই মানে কাজ করতে? হ্যাঁ, কি কাজ করতেন বাইরে গিয়ে? ইলেকট্রিকের কাজ করতাম। ইলেকট্রিকের কাজ করতেন। এক পর্যায়ে আমি ওকে বুঝাইছি যে তুমি থাকো, আমি বাইরে যাই, টাকা পয়সা তো আমাদেরই দরকার, সামনে যে অনেক দিন আছে, সময় আছে, হুম আমাদের ভবিষ্যৎ আছে, পোলাপান হবে, ফ্যামিলি বড় হবে, টাকা দরকার। হুম এইদিকে তো থাকলে আমাদের চলবে না। তাহলে তাকে বুঝাই আমি যাই আবার ওই কাজে। যাওয়ার পরে শুনি ফোন দিছি, ফোন দিলে পরে বলে আমি বাপের বাড়ি চলে আসছি। আমি বলছি তুমি তো চলে আসছো, আমার তো আমি হয়তো বাড়িতে নেই, কিন্তু আমার বাবা আছে, মা আছে, ফ্যামিলি তো অনেক কেউ আছে, হুম ওদেরও তো একটা আশা আছে যে তুমি বউ, ওদের কথা তুমি মানবা, সম্মান দিবা। হুম ওনারা যেটা বলে, কারণ ওনারাই পছন্দ করে বিয়ে করেছেন আমাকে, আমি Right. নাই, আমি নাই তাতে কি হয়েছে, তুমি তো হুম। বাড়িতে থাকতা, অথচ আমাকে তো তুমি জিজ্ঞেস করতা। তখন সে একটু মানে অন্যরকম ভাবে কথা বলে আমাকে। হুম এভাবে আমি কিছু বলি না, আমি মানে একটা ডিসিশন নিছি, ও কি করতে চায়, কিভাবে মানে কি করতে চায়, ওইটাই আমি দেখি, সময় দিই। এভাবে আমি কাজ করতে থাকি, কিছুদিন তার সাথে আমি যোগাযোগ রাখি না, মানে কষ্ট পাইছি তার মাধ্যমে। আমি কিছুদিন যোগাযোগ রাখি না, ফোন বন্ধ করে ফেলি, ও আমাকে ফোন দেয় না। তারপর আমি আবার থাকতে পারি না, কথা না বললে অভিমান রাখতে পারি না, তারপর যোগাযোগ করি। তারপর ও বলতেছে তুমি বাড়িতে আসবা না? আমি বলছি কোনো কাজ আছে? না, তোমার কি টাকা পয়সা বেশি প্রয়োজন, তাহলে তুমি তোমার চেষ্টা করো, আমি আমার চেষ্টা করি। হুম তারপর এক পর্যায়ে আমার কথাটা কষ্ট লাগে, তারপর আমি কাজ একদম ছেড়ে দিয়ে আসে পড়ি। টাকা পয়সা আমি মানে পাইতাম কোম্পানিতে, ওইগুলো আমি আনিনি। কথাটা শুনে আমার কিরকম একটা সন্দেহ লাগছে, ওই দিন আমি রাত্রে ট্রেনে চলে আসি বাড়িতে। হুম আসার পরে বলছি আর চাকরি করুম না, তোমার কাছে সে সময় থাকবো। তারপর ওইভাবে দেখা গেল থাকতে থাকতে ফ্যামিলিতে বেশি দিন যায় না, আবার অভাব শুরু হয়ে যায়। যখন আমার বাবা তো কাজ কাম কিছু করতে পারে না, আমার উপরে সব কিছু ফ্যামিলির, হুম তখন ওইটা নিয়ে ঝামেলা, যে ফ্যামিলিতে মনে করেন সব কিছু ঠিকঠাক হয় না। তখন আমার বাবা আমাকে 2টা গরু কিনে দেয়, কিছু ক্ষেত মানে জমা এগুলো রাখি আমাকে দেয়, যে এই ক্ষেতগুলো তুমি করো, দান করো, কর্ম করো, এখান থেকে তুমি ফলাফল ভালো পাইতে পারবা। তুমি এলাকাতে থাকলা, বউ মা বাবা সবার সাথে থাকলো, বাইরে কাজ করার দরকার নেই। আচ্ছা তো ওইটা ওই বিষয়ে আমার একটু অভিজ্ঞতা কম, যেটা আমার বাবা পারতেন, কৃষিকাজ, গরু বাছুর, এই বিষয়ে আমার খুব অভিজ্ঞতা নাই, আমি পারি না এটা, হুম এই কারণে সমস্যা। তারপর কিছুদিন করি, তারপর আবার পারি না। তারপর আমি এক পর্যায়ে আমি এটা করি না, অবহেলা করি, ক্ষেত খামার এগুলা, কৃষিকাজ। তখন বাবা গরুগুলা বিক্রি করে ফেলে, যে তোমাকে দিয়ে কাজ হবে না, তুমি তো সফল হইতে পারবে না, চাইছিলাম তুমি কাছে থাকো, নিজের ভবিষ্যৎ নিজে করো। এখন আমার তো কিছু করে না, আমি তো এটা পারি না, অভিজ্ঞতা নেই আমার। হুম তখন এক পর্যায়ে আমি আবার নরসিংদী, ওইদিকে আমার এক বন্ধু থাকে, কোম্পানিতে কাজ করে, বিশাল বড়,
হুম। ওর সাথে যোগাযোগ করি, ও বলে তো চলে আসতো এদিকে। আচ্ছা। তারপর আমি বলছি তাহলে আমার তো ওয়াইফকে নিয়ে আসতে হবে এদিকে। তখন ওয়াইফ কোথায় থাকে আপনার? তখন আমার সাথেই থাকে। তখন আমি আচ্ছা। বলছি তখন বন্ধু আমার তো ওয়াইফকে নিয়ে আসতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে, কারণ ওইদিকে তো অনেকটা দূরে, অনেকদিন থাকতে হবে। আচ্ছা। তারপর বলে ওটা তোমাদের বিষয় দেখো। তখন আমি ওয়াইফকে বলি, পরামর্শ করি একটা। তারপর আমার পরামর্শ সে মানবে না। আমি তোমার সাথে কেন যাবো এত দূরে? আমি বলছি আমি পৃথিবীর যে কোনো জায়গায় তোমাকে নিয়ে যাবো, সেটা আমাদের বিষয়, আমি তো তোমার স্বামী না। তো তোমার সমস্যা কোথায়? আমি কাজ করবো, তুমি থাকবা বাসায়। বলে না আমি যাব না। তারপর ও যাবে না, এদিকে তো একটা ঝামেলা তৈরি হয়ে গেছে, আমি তো যেতে পারতেছি না তাকে এদিকে রাখিয়া। তারপর আমি যাই না, এভাবে কাজ করি, মাঝে মাঝে আবার করি না, এভাবে সময় যায়। তারপর ও তো একটা সমস্যা, বাবার বাড়িতে বেশি থাকতে চায়, শ্বশুর বাড়ির কাছে তো। জি। হ্যাঁ, তারপর আমি সেটা মানে মানতে পারতেছি না। তখন আমার শরীরে অনেকটা রাগ আসতেছে যে সে আমার কথা মানবে না, বাপের বাড়িতে 2 দিন পর পর চলে যাবে, তার মতো সে চলবে, এটা তো হবে না, এটা তো কোনো জীবন না। এভাবে সময় যায়। তারপর আমি বাপের বাড়িতে যাওয়ার জন্য দিই না, না দেওয়ার কারণে সে তার বাবার কাছে ফোন দেয়, মার কাছে ফোন দেয়, যে আমাকে তো মারতেছে, আমি বাড়িতে আসার কথা বলছি এই জন্য মারতেছে, আমাকে আসতে দেয় না, আমার এই করে সেই করে। মানে সে একটু মিথ্যা কথা বেশি বলতো আর কি। কোনো আশ্রয় নিতে চাইলে মিথ্যা কথা বলতো বেশি, মানে এই জায়গাটা আমাকে দুর্বল করে লাগতো আর কি, মিথ্যা কথা বললে। যে কারণে তার কথা সবাই বিশ্বাস করতো ফ্যামিলিতে, সে মিথ্যে বললো এটা সত্য হয়ে যেত। আচ্ছা। আমারটা রাইট থাকতো না। তখন ওর শ্বশুর বাড়ি এলাকায় আসে, আমার লোক আসে, আসলে পরে সে বিচার দেয় যে আমার তো বাড়িতে যাইতে দেয় না। ওনারাও একটু এ কথা বলে নাই যে তুমি তো, তোমাকে বিয়ে দিয়ে ফেলেছি, তুমি তো স্বামীর অধীনে এখন। ও কথা না বললে তোকে খেয়ে যেতে দেবে না, তুই চল। এভাবে আমার ফ্যামিলি সবাই তাকায় রয়েছে। আমার শ্বশুরে বলতেছে তুই প্রতিদিন যাবি, প্রতিদিন আসবি, সমস্যা কি? আরো মানে মেয়েদেরকে শাসন না করে আরো চান্স দিতেছে। তারপরে এক পর্যায়ে আমি বিষয়টা খুব কষ্ট পাই। আমার শ্বশুর তো বাড়িতে এসে যদি এরকম ভাবে কথা বলেন, চিল্লা পাল্লা করতেছেন, অবশ্যই তুই যাবি প্রতিদিন। তখন ওর কথা বিশ্বাস করতেছে, আবার চিল্লাচিল্লি করতেছে যে ওই ছেলে তো ভালো না, ওই ছেলে আমার মেয়েকে মারে, টর্চারিং করে, আর ওই মেয়ে তো ওই ফ্যামিলিতে রাখা যাবে না। তারপরে এক পর্যায়ে মেয়েকে নিয়ে চলে যায়। আমার ফ্যামিলি সবাই অবাক হয়ে গেছে, শুধু থাকায় রয়েছে, বলার মতো কেউ কিছু নাই, কিছু বলেও নাই, ওনারাও কিছু বলে নাই যে আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি। ওকে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেবার আগে আপনাদের সবার জন্য বলছি, ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলোর ভিডিও কন্টেন্ট দেখতে পাবেন। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/iLoveDhakaFM। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর। আমার ভিতরে অনেক কষ্ট তৈরি হয়, সময় যায় আর কষ্ট বাড়ে। তারপর বাবা মাকে আমি এক পর্যায়ে বলি যে এরকম কেন হইতেছে। তারপর আমরা কি বলবো, তোদের ভিতরে কি হইতেছে না হইতেছে ওটা তোরাই খুব জানোস, তো আমি জানি না। তুই কিছু করছস, কিছু মানে বলছস, কোনো খারাপ আচরণ করছস, আমি না কিছু না। তার এক পর্যায়ে সে বাড়িতে যাওয়ার পরে ওই যে তার বাবা নিয়ে গেল, প্রায় 15 দিন, এই যে 15-16 দিন হয়ে যায়, কোনো খবর টবর আসে না।
আচ্ছা। ওইখানে থাকতেছে। তারপর আমি ফোন দিই, সে কথাবার্তা বলে আমার সাথে, জাস্ট এতটুকুই, কথা বলার মাধ্যমে একটু মজা। কিন্তু সে মানে এরকম ভাবতেছে না যে আমার স্বামী, বা আমিও এরকম মানে অনুভূতি পাইতেছি না সে আমার স্ত্রী। হুম। মনে হইতেছে দুজন দুজনকে চিনি না, অপর। তারপরে এক পর্যায়ে আমার একটু অভিমান হয়ে যায়, খুশি ওর সাথে যোগাযোগ রাখবো না, আমি বাইরে চলে যাবো কোম্পানিতে, ওকে। যেহেতু আমার কথা শুনে না, দেখি সে কি করতে চায়। তারপর এক পর্যায়ে আমি আবার বাইরে চলে যাই, কাজে কাজ করি। কাজের মাঝে তো আমার মন নাই, কাজ করতে গেলেও আমি কাজ করতে গেলে হাতে থেকে জিনিস পড়ে যায়, ওকে। কারণ এই বিষয়গুলো মানে খুব মনে পড়ে বারবার। ওয়াইফ তখন কি আপনার কন্ট্রোলের বাইরে একদম? জি, একদম কন্ট্রোলে আনা আমার জন্য সম্ভব না। হুম। তারপর আমার সাথে যারা কোম্পানিতে কাজ করে ওরা বুঝতে পারতেছে যে আমার যেমন কষ্ট। ওরা জিজ্ঞেস করতে, কি হয়েছে তোমার, বলো। আমি বলছি, না, আমার শরীর একটু দুর্বল। হুম। ওরা তো বুঝতে পারতেছে না, ওরা আমাকে দোকানে নিয়ে যায় চিকিৎসা করে, মেডিকেলে নিয়ে। হুম। কিন্তু আসলে এরকম কিছু না, আমি মানে বলতে পারতেছি না এই বিষয়টা কেউ কাছে। আচ্ছা। কেন বলবো আমি একজনের কাছে, ফ্যামিলির বিষয়। এভাবে আমি চেপে রাখি। এরপরে আমার কাজ কামও ভালো লাগে না, কাজ কাম করছি যে আমি কতদিন করছি, টাকা পয়সা কত পাই, এগুলো আমার মানে খুব ইচ্ছে হয় না হিসাব নেওয়ার। হুম। এভাবে আমি ফালাই আবার হঠাৎ করে বাড়িতে চলে দিই, মন খারাপ হয়ে গেছে একদিন, বাড়িতে চলে দিই। তারপর বলে হঠাৎ করে, তুমি চলে আসলা। বাবা মা বলতেছে, আমি আমার ভালো লাগতেছে না এদিকে, আমার মানে বাড়িতে ছাড়া আমি থাকতে পারি না, এই জন্য আমি আসছি। তারপরে এভাবে থাকতে থাকি কিছুদিন। আমার ওয়াইফ তো আমার খোঁজ খবর নেয় না, আমি ফোন দিলেও ফোন রিসিভ করে না। তারপর বাবা মা বলতেছেন, সবাই বলতেছেন, বাড়ির ভাবি, যে তোমার তো দরকার, সে তো চলে গেছে বাড়িতে, তুমি তার স্বামী, তোমার যেতে হবে, যা আনতে হবে, হুম। সে তো এমনি আসতে পারবে না একা। আমি বলছি, যাওয়ার সময় তো সে আমার সাথে যুদ্ধ করে যায়, আমাকে না বলে চলে যেতে পারে, তো আসার সময় তো অবশ্যই আসতে পারে, হুম। তাই না? তারপর ওনারা আমাকে মানে লজ্জা দেয়, তুমি এটা বললো না, কারণ তোমার স্ত্রী, তোমার যে আনতে হবে, গ্রহণ করতে হবে, সেটা তো আমি জানি, কিন্তু আমার তো সেই অনুভূতি নাই। হুম। আমি যে শ্বশুর বাড়িতে যাবো, জামাই হিসেবে একটা সম্মান পাবো, এই সম্মানটা তো আমি পাই না। রাইট। কারণ আমার ওয়াইফ পরিচয় দিতে হবে ওনাদের কাছে যে উনি আমার স্বামী, উনি আমার অমুক লাগে, উনি আমার অমুক লাগে, সেটাও একটা শান্তির বিষয়, সেটাও আমার হচ্ছে না, আরো দূরে দূরে রাখে। মানে এমন পরিস্থিতি যে কেউ জানে না আমাদের যে বিয়ে শাদী হয়েছে, সে বুঝতে দেয় না। তারপরে আমার পুরনো কথা মনে পড়লো, ওই যে আমার প্রতিবেশী বন্ধু বান্ধব বলছিল বিষয়টা,